যদি আমি আপনাদেরকে বলি যে এমন একটা পুতুল যাকে আপনারা আপনাদের নিজেদের বাড়িতে রাখতে চান না, এমন একটা পুতুল যে আপনার বাড়ির সমস্ত অশুভ শক্তির কারণ, এমন একটা পুতুল যা আপনার মৃত্যুর কারণ হতে পারে, এমন পুতুলকে কি আপনারা নিজেদের বাড়িতে রাখতে চাইবেন? নিশ্চয়ই নয়। পুরো বিশ্ব এই পুতুলের ব্যাপারে খুব ভালোভাবে জানে যে এই পুতুল কি কি করে নিয়েছে এবং কি কি করতে চলেছে। আজকে আমরা এই পুতুলের ব্যাপারেই জানবো। এই পুতুলটা কি কি করেছে, কিভাবে করেছে, এটা সম্পর্কে কিছু না কিছু ধারণা গোটা বিশ্বের রয়েছে। কিন্তু এই পুতুলটার জন্ম হলো কি করে, এই পুতুলটা কোথা থেকে শুরু হলো কাহিনী, সেটার ব্যাপারে কিন্তু অনেকেই জানে না। আর আজকের ভিডিওতে আমরা এই ব্যাপারটাই জেনে নেব। তো শুরু করা যাক অ্যানাবেল স্টোরি। শুরু হয়েছিল ডনার হাত ধরে। একদিন ডনার মা ডনাকে একটা খুব সুন্দর দেখতে পুতুল এনে দিয়েছিল এবং ওই পুতুলটা ডনার খুব পছন্দ হয়েছিল। তো ডনা ওই পুতুলটার সাথে খেলতে শুরু করে। ডনার একটা রুমমেট ছিল, মানে যে ওর সাথে থাকতো একই সাথে। ওর নাম ছিল অ্যাঞ্জি। ডনা আর অ্যাঞ্জি একে অপরের খুব ভালো বন্ধু ছিল, প্রিয় বন্ধু ছিল। তো ওরা দুজন একে অপরের সাথে বেশি সময় কাটাতো। কিন্তু ধীরে ধীরে অ্যাঞ্জি অনুভব করে যে ডনা ওর সাথে আর সেরকম আগের মতন কথাও বলে না। তো অ্যাঞ্জি ডনাকে গিয়ে জিজ্ঞাসাই করে, তুমি কেন এই পুতুলটার সাথে সবসময় ব্যস্ত থাকো? তুমি আমার সাথেও পর্যন্ত ঠিকঠাক মতন কথা বলো না, এমনকি তুমি এই পুতুলটাকে নিয়েও পর্যন্ত সারা রাত শুয়ে থাকো। তোমার তো এই পুতুলটার সাথে খেলার মতন বয়স না, তবে তুমি এগুলো কেন করছো? ডনা তখন বলে, হ্যাঁ আমি মানছি আমার এই পুতুলটা একটু বেশি পছন্দ হয়েছে, কিন্তু প্রত্যেকদিন রাত্রেবেলা এই পুতুলটার সাথে একটু খেলার পর আমি এই পুতুলটাকে নিজের জায়গায় রেখে দিই শোকেসের উপর। আমি তো এই পুতুলটাকে নিয়ে ঘুমাই না। কিন্তু অ্যাঞ্জি ওকে বলে যে ডনা, তুমি খুব ভালোভাবে জানো যে তোমার আগে ভোরবেলা আমি উঠি প্রত্যেক দিন, আর প্রত্যেক দিন আমি যখন ভোরবেলা ঘুম থেকে উঠি তখন আমি তোমার রুমে এসে দেখি যে এই পুতুলটা তোমার পাশে হয় শুয়ে রয়েছে, না হয় নিচে পড়ে রয়েছে, না হয় দরজার পেছন থেকে এমন ভাবে তাকাচ্ছে যেন ও আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। আর আমি প্রত্যেকদিন এই পুতুলটাকে নিজের জায়গায় তুলে রাখি। ডনা তখন বলে যে এটা কি করে সম্ভব? আমার পুরো স্পষ্ট মনে আছে যে আমি এই পুতুলটাকে নিজের জায়গাতেই রাখি। তো ওই ব্যাপারটা ঘটার 2-3 দিন পর একদিন ডনা আর অ্যাঞ্জি নিজেদের একটা কাজ থেকে ফিরছিল। ওদের ঘরের দরজা খুলতেই ওরা দরজার নিচ থেকে পেল একটা চিঠি, যেই চিঠিতে লেখা ছিল হেল্প মি, সাহায্য করো আমাকে। ওরা আশেপাশে তাকিয়ে দেখলো যে সেখানে তো কেউ ছিল না, এমনকি ওদের রুমেও কারোর থাকার কথা না, কারণ ওরা দুজন একসাথেই থাকে, ওদের রুমে আর কেউ থাকে না। তবে কে লিখলো এই চিঠিটা? তো এদিক ওদিক তাকাতে তাকাতে ওদের চোখ পড়ে ওদেরই করিডোরের থেকে দরজার দিকে, রুমের দরজার দিকে। এবং ওই দরজার দিকে তাকিয়ে ওরা দেখে যে ওই দরজাটার নিচে পড়ে রয়েছে ওই পুতুলটা। এমনকি মনে হচ্ছিল যে ওই পুতুলটা ওদের দিকেই তাকাচ্ছিল এবং বলছিল যে সাহায্য করো আমাকে। ডনা আর অ্যাঞ্জির এবারের এই ঘটনাটাতে একটু খটকা লাগলো এবং ওরা কিছু একটা সন্দেহ করলো। এবং সেই দিনই রাত্রেবেলা ওদের একটা খুব ভালো বন্ধু লু ওদেরকে ফোন করে বলে যে আমার একটা কাজে আমি ফেসে গেছি, তো আজকে রাতের জন্য আমাকে তোমাদের রুমে একটু থাকতে দাও, তোমাদের ঘরে একটু থাকতে দাও, কারণ আমার আর কোথাও কিছু থাকার জায়গা হচ্ছে না। তো যেহেতু লু ওদের খুব ভালো বন্ধু, তো ওরা দুজন রাজি হয়ে যায় এবং বলে কি ঠিক আছে তোমরা চলে আসো, যে ঠিক আছে তুমি চলে আসো, কোনো প্রবলেম নেই আমাদের। তো সেই দিন রাত্রেবেলা যেহেতু লু আসছিল এবং ওরকম একটা ঘটনা ঘটেছিল, তো ডনা আর অ্যাঞ্জি ওই পুতুলটাকে নিয়ে
নিজেদের গেস্ট রুমে রেখে দেয়। যেহেতু গেস্ট রুম পুতুলটা ছিল, তাই লুকে ওরা নিজেদের ড্রয়িং রুমে থাকতে বলে, যে তুমি এখানেই শুয়ে যাও। হঠাৎ করে মাঝরাত্রেবেলা লুয়ের ভয়ানক চিৎকারের শব্দ শুনে ডনা আর অ্যাঞ্জি তাড়াতাড়ি ওদের হল রুমে এসে দেখে যে লু উঠে বসে রয়েছে, এবং এমন ভাবে ভয়ানক ভাবে বসে রয়েছে যে ও ভীষণ ভয় পেয়ে পড়ে গেছে। এবং ওকে জিজ্ঞেস করতে ও বলে যে আমি এখানে ঘুমাচ্ছিলাম এবং আমার হঠাৎ করে এমন মনে হলো যে আমার ওপরে কেউ বসে রয়েছে এবং আমার জামার তলা দিয়ে কেউ আমাকে আঁচড়ানোর চেষ্টা করছে। এই কথাটা শোনার পর লু যখন নিজের টি শার্টটা খোলে, নিজের গেঞ্জিটা খোলে, তখন দেখে যে সত্যি ওর গায়ের মধ্যে এরকম আঁচড়ানোর দাগ রয়েছে আর ওইটা থেকে রক্তও বেরোচ্ছিল। তো লু এটা দেখে ভয়ানক ভাবে ভয় পেয়ে যায় এবং ওখান থেকে দৌড়ে জাস্ট ও পালিয়ে যায়। এবং তারপরে সেদিনকেই রাত্রেবেলা ডনা আর অ্যাঞ্জি যে যা নিজেদের রুমে ঘুমাতে চলে যায়। হঠাৎ করে অ্যাঞ্জি শুনতে পায় যে ডনার ভয়ানক চিৎকারের আওয়াজ, এবং অ্যাঞ্জি দৌড়ে দৌড়ে ডনার রুমে গিয়ে দেখে যে ডনা নিজের খাটের ওপর বসে রয়েছে, ভয়ানক ভাবে ভয় পেয়ে রয়েছে এবং তার আঙুল সোজা বসে থাকা একটা চেয়ারের ওপর পুতুলটার দিকে দেখাচ্ছে। এবং ডনাকে অ্যাঞ্জি যখন জিজ্ঞেস করে যে কি হয়েছে, তুমি এরকম জোরসে চিল্লালে কেন, তখন অ্যাঞ্জি তাকে বলে যে আমি এখানে বিছানাতে ঘুমোচ্ছিলাম, হঠাৎ করেই আমার রাত্রেবেলা ঘুমটা ভেঙে যায় এবং আমি দেখি যে এই পুতুলটা ঠিক আমার সামনে এসে এই চেয়ারটার উপর বসে রয়েছে এবং এই পুতুলটার পাটা অবধি আমি নড়তে দেখেছি। কিন্তু আমার পুরোপুরি ভাবে মনে আছে আমি এই পুতুলটাকে শোকেসের ওপরে রেখে এসেছিলাম। এই ঘটনার পরে ওদের পুরোপুরি ভাবে বিশ্বাস হয়ে যায় যে কিছু না কিছু একটা গন্ডগোল চলছে এবং ওদের কারোর একটা হেল্পের দরকার, কারোর একটা সাহায্যের দরকার। তো ওরা চার্চের ফাদার্সদেরকে ডাকে যে আপনারা আমাদের বাড়িতে এসে দেখে যান একটুখানি। তো ফাদার্সরা ওদের বাড়িতে আসে এবং ফাদার্সরা ওই পুতুলটার সাথে কানেক্ট করার চেষ্টা করে, ওই পুতুলটার সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং যোগাযোগ স্থাপিত হওয়ার পর ওই পুতুলটার সাথে ওদের কিছু কথোপকথনও হয় এবং সেই কথোপকথনে পুতুলটা তাদেরকে জানায় যে ওই পুতুলটা হচ্ছে ওই পুতুলটার মধ্যে থাকা যে আত্মাটা, সে তার নাম হলো অ্যানাবেল এবং ওই বাচ্চা মেয়েটির বয়স 6 বছর। ওর মধ্যে একটা বাচ্চা মেয়ে রয়েছে যার বয়স 6 বছর এবং ওই বাচ্চা মেয়েটা কনস্ট্রাকশন চলাকালীন মারা যায়। এবং ওই বাচ্চা মেয়েটা অ্যাঞ্জি এবং ডনাকে বলে যে আমাকে শুধু একটু থাকার জায়গা দাও, আমার কোথাও থাকার জায়গা নেই, আমি শুধু তোমাদের সাথে থাকতে চাই, আমাদের কোনো ক্ষতি করব না, আমি তোমাদের সাথে থাকলে খুব সেফ ফিল করি, খুব ভালো থাকি আমি তোমাদের সাথে থাকলে। জানি না কেন ডনা আর অ্যাঞ্জি এর কথাটা শুনে রাজি হয়ে যায় যে ঠিক আছে তুমি আমাদের সাথে থাকতে পারো। এবং কিছুদিন যাওয়ার পরে ডনা আর অ্যাঞ্জি অনুভব করে যে তাদের মধ্যে যে সম্পর্কটা রয়েছে এবং তাদের সমস্ত দিক থেকে, মানে টাকা পয়সার দিক থেকে, তাদের শরীরের হেলথের দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে, এমনকি তাদের পড়াশোনা, তাদের কাজ বাজ, সবকিছু দিক থেকে তারা শুধু ক্ষতিগ্রস্তই হচ্ছে, সবকিছু শুধু কমেই যাচ্ছে, ওদের খালি ক্ষতি হয়ে যাচ্ছে। তো ডনা আর অ্যাঞ্জি নিজেদের মধ্যে এমনকি কথা বলাও ছেড়ে দিয়েছে। তো ওরা অনুভব করে যে বিশাল বড় কিছু একটা ঘটছে আমাদের বাড়িতে, যেটা আমরা অনুভব করতে পারছি কিন্তু কিছু করতে পারছি না। তো তাদের দরকার যে একটা এমন একজন মানুষ যে তাদেরকে ইতিমধ্যে এই সিচুয়েশন থেকে বের করে নিয়ে যাবে। তো যোগাযোগ করে অ্যাড অ্যান্ড লরেন্সের সাথে। এই অ্যাড আর লরেন্স তারাই যাদেরকে আপনারা কনজিউরিং এ দেখেছিলেন। এদের কাজ হচ্ছে এরা এরকমই আত্মাদের সাথে কানেক্ট করে এবং তাদের কথা জানতে পারে। তো অ্যাড এবং লরেন্সের সাথে ডনা এবং অ্যাঞ্জি যোগাযোগ করে এবং তাদেরকে তাদের বাড়িতে আসার জন্য অনুরোধ করে এবং তারা তাদের বাড়িতে আসেন।
লরেন্স তাদের বাড়িতে পা রাখতেই তিনি বলেন যে এই বাড়ির মধ্যে কিছু না কিছু একটা খারাপ ব্যাপার রয়েছে, যেটা আমি এখন থেকেই অনুভব করতে পারছি। তো পুতুলটার সাথে দেখা হওয়ার পর লরেন্স বলে যে এই পুতুলটার মধ্যে কোনো 6 বছরের বাচ্চা মেয়ে নেই। এই পুতুলটার মধ্যে যে শয়তানটা রয়েছে সেটা আপনাদের কোনো দিনও ভালো করবে না। এই শয়তানটা শুধু আপনাদের ক্ষতি করে যাবে এবং আপনাদেরকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এই পুতুলটা। এই কথাটা শোনার পর ডনা এবং অ্যাঞ্জি খুব ভয় পেয়ে যায় এবং তারা বলে যে আপনি শুধু আমাদেরকে এই থেকে মুক্তির উপায় বলে দিন, ব্যাস। তো লরেন্স বলে যে আমরা এই পুতুলটাকে আমরা নিয়ে যাব, আমাদের একটা মিউজিয়াম রয়েছে যেখানে আমরা এরকম ধরনের সব জিনিসপত্রগুলোকে রাখি এবং এদের সাথে কিছু এক্সপেরিমেন্টসও করি। তো লরেন্স এবং অ্যাড ওই পুতুলটাকে নিয়ে নিজেদের সাথে মিউজিয়ামে চলে আসে এবং ওই মিউজিয়ামের মধ্যে যেখানে ওই পুতুলটাকে রাখা হয় সেই জায়গাটাকে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে খুব পিউরিফাই করে, মানে খুব শুদ্ধ করে ওই পুতুলটাকে রাখা হয়। এমনকি ওই মিউজিয়ামে যারা যারা আসতেন দেখতে তাদেরকেও পর্যন্ত ওই পুতুলটার বাস্কটাকে খোলা তো দূর, ছোঁয়ারও কোনো রকমের কোনো অনুমতি ছিল না। এমনকি যেমন সময় অনুষ্ঠানের সময়ও ওই পুতুলটাকে মাঝে মাঝে বাস্ক সমেত বাইরে বের করে নিয়ে আসা হতো এবং আবার ঠিক নিজের স্থানে হোলি ওয়াটার দিয়ে শুদ্ধ করে তারপরে রাখা হতো। ওই বাস্কটাকে খুব ভালোভাবে হোলি ওয়াটার দিয়ে পরিশুদ্ধ করার পরে, মন্ত্রতন্ত্র দিয়ে রাখার পরেই পুতুলটাকে রাখা হয়েছিল, কারণ লরেন্স এটা জানতো যে ওই পুতুলটার মধ্যে যেই শয়তানটা রয়েছে সেটা তাদের কত বড় ক্ষতি করতে পারে এবং সে তার কাছে কি কি শক্তি রয়েছে। কিন্তু